আচ্ছা, প্রত্যেকটা পরিবারেই কিন্তু আত্মত্যাগের ছোট বড় গল্প লুকিয়ে থাকে, তাই না? আজ আমরা ঠিক এমনই এক ভাইয়ের গল্প শুনব, যিনি নিজের পরিবারকে আগলে রাখার জন্য নিজেই একটা ছাদ হয়ে উঠেছিলেন। চলুন শুরু করা যাক সেই গল্পটা। এই কথাটা কিন্তু আমাদের গল্পের একেবারে মূল সুর। মানে বাড়ির ছাদ ঠিক যেভাবে রোদ, ঝড়, বৃষ্টি সবকিছু নিজের ওপর নিয়ে নেয় আর ভেতরের মানুষগুলোকে বাঁচিয়ে রাখে, ঠিক সেরকমই কিছু মানুষ থাকেন যারা পরিবারের জন্য নীরবে নিজেদের জীবনটাই দিয়ে দেন। তাদের সেই ত্যাগটা হয়তো আমরা সবসময় চোখেই দেখতে পাই না। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে দুই ভাইকে নিয়ে, রাজু আর দীপু। বাবার মৃত্যুর পর হুট করেই সংসারের সব দায়িত্ব এসে পড়ে বড় ভাই রাজুর কাঁধে। আর এই ঘটনাটাই কিন্তু ওদের দুজনের জীবনকে দুটো একদম আলাদা পথে নিয়ে যায়। এখানেই আমরা রাজুর প্রথম আত্মত্যাগটা দেখতে পাই। ভাবুন তো, শিক্ষক হওয়ার এত বড় একটা স্বপ্ন, সেটাকে সেই গ্যারেজের এক কোনায় চাপা দিয়ে দিল কেন? শুধু ছোট ভাইয়ের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানটাকে সে পুরোপুরি উৎসর্গ করে দিল। আর এখান থেকেই যেন দুই ভাইয়ের জীবনের রাস্তাটা একদম দুই দিকে বেঁকে গেল। একজনের হাড় ভাঙা খাটুনি, সেটাই হয়ে উঠল আরেকজনের সফল হওয়ার ভিত্তি। চলুন দেখি ওদের দুজনের পৃথিবীটা ঠিক কতটা আলাদা হয়ে গিয়েছিল। একবার দেখুন, দুই ভাইয়ের পৃথিবীটা যেন দুটো আলাদা গ্রহের মতো। একদিকে রাজুর কালি ঝুলি মাখা হাট আর ছেঁড়া জামা, আর অন্যদিকে দীপুর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, দামি দামি বই, নতুন পোশাক। মনে হয় যেন রাজুর প্রত্যেকটা কষ্টের ফোঁটা দিয়েই দীপুর উজ্জ্বল ভবিষ্যৎটা লেখা হচ্ছিল। মজার ব্যাপার হল, রাজুর এই ত্যাগের পেছনে কিন্তু কোনো কষ্ট বা আফসোস ছিল না। যা ছিল তা হল ভাইয়ের জন্য বুক ভরা ভালোবাসা আর গর্ব। সে সবাইকে বলে বেড়াত, আমার ভাই এখন বড় অফিসার। ভাইয়ের সাফল্যেই সে নিজের সব সার্থকতা খুঁজে নিত। এবার গল্পটা এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে এই দুই ভাইয়ের ভিন্ন পৃথিবী দ্রুত মুখোমুখি হয়, আর একটা জমকালো বিয়ের অনুষ্ঠানই হয়ে ওঠে গল্পের সবচেয়ে কঠিন, সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তের মঞ্চ। তো দীপু এখন পুরোপুরি সফল। শহরের বুকে দারুণ ফ্ল্যাট, অনেক মাইনের চাকরি, বড় লোকের বাড়িতে বিয়ে, সব কিছু তার হাতের মুঠোয়। কিন্তু এই সাফল্যের আলোর ঝলকানিতে তার সেই পুরনো জীবনের ছায়া, মানে তার বড় ভাই রাজুর কি কোনো জায়গা ছিল? ব্যাস, এই একটা বাক্যই ছিল প্রথম ধাক্কা। ভাইয়ের ওই সাধারণ পোশাক দেখে দীপু যে কতটা বিব্রত হয়েছিল, সেটাই এক কথাতেই পরিষ্কার। ওদের মধ্যে দূরত্বটা যে কতখানি বেড়ে গেছে, সেটা যেন স্পষ্ট হয়ে গেল। আর এই কথাগুলো, এগুলো তো ছিল সোজাসুজি একটা বিশ্বাসঘাতকতা। ভাবা যায় যে ভাইয়ের পরিশ্রমের উপর দাঁড়িয়ে দীপুর আজকের এই স্ট্যাটাস, সেই ভাইকেই কিনা সে তার স্ট্যাটাস নষ্ট হওয়ার ভয়ে অপমান করে দিল, দূরে সরিয়ে দিল। রাজু কিন্তু কোনো জবাব দেয়নি। নীরবে অপমানের সব কষ্ট বুকে চেপে সে ওই জাঁকজমকের আসর থেকে বেরিয়ে আসে। তার ওই চুপ করে চলে যাওয়াটাই ছিল আসলে সবচেয়ে বড় প্রতিবাদ। গল্পটা এখন একটা গভীর উপলব্ধির দিকে মোড় নিচ্ছে। দীপু যখন তার সাফল্যে একেবারে বুঁদ হয়ে আছে, ঠিক তখনই গ্রাম থেকে আসা একটা ফোন কল তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা তার সামনে নিয়ে আসে। তো দীপু যা কিছু পেয়েছে, যা অর্জন করেছে, তার আসল দামটা কী ছিল? তার এই সাফল্যের পেছনে ঠিক কী এমন লুকিয়েছিল? উত্তরটা ছিল ওর কল্পনারও অনেক বাইরে। মায়ের মুখ থেকে শোনা এই কথাটা দীপুর কানে যেন বাজ পড়ার মতো শোনাল। ও ঠিক সেই মুহূর্তে জানতে পারল, ওর ডিগ্রির পেছনে শুধু ভাইয়ের ঘাম ছিল না, ছিল ভাইয়ের রক্তও। আত্মত্যাগের এমন একটা রূপ সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই মুহূর্তেই দীপুর বোধোদয় হয়। সে পরিষ্কার বুঝতে পারে তার আজকের এই আরামের জীবন, তার এসি অফিস, এর প্রত্যেকটা ইট তার ভাইয়ের গ্যারেজের ওই গরম ভাব আর ত্যাগের উপর দিয়েই গড়া হয়েছে। আচ্ছা, ভুল তো হয়েই গেছে, কিন্তু ভুলের পরই তো আসে সংশোধনের পালা, তাই না? এই অংশে আমরা দেখব দীপু কিভাবে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়, আর এই গল্পটা আমাদের আসলে কি শেখায়। অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে দীপু গ্রামে ফিরে আসে, আর ভাইয়ের সেই তেল কালি মাখা শক্ত হয়ে যাওয়া হাত দুটো ধরে সে একটা বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়ে, নিজের ভুলের জন্য ক্ষমা চায়। আর রাজু, সে তো সেই ছাদ। ভাইয়ের এই অনুতাপই তার জন্য অনেক ছিল। সে তার সেই ময়লা গ্রিজ মাখা হাত দিয়েই ভাইয়ের চোখের জল মুছে দেয়। এই দৃশ্যটাই যেন বলে দেয়,
তার ভালোবাসাটা ছিল একদম নিঃশর্ত। তাহলে পরিবারের ছাদ আসলে কে? তিনি হলেন সেই মানুষটা যিনি নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে অন্যদের জন্য স্বপ্নের একটা পৃথিবী গড়ে তোলেন। তাদের এই ত্যাগের কোনো মূল্য হয় না, এটা অমূল্য। এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। প্রায় প্রত্যেক পরিবারেরই এমন একজন রাজু থাকেন না, যিনি নীরবে নিজের জীবনটা ক্ষয় করে চলেন শুধু অন্যদের সাফল্যের সিঁড়িটা তৈরি করে দেওয়ার জন্য। যদি এমন কেউ থাকেন, তবে তাদের সেই ত্যাগকে সম্মান জানানোটা খুব প্রয়োজন।